এরা বলছেন উৎপাদন ব্যয় বাড়লে প্রতি বস্তা সিমেন্টের দামও বাড়বে, এতে বিক্রির পরিমাণ কমে যাবে বলেও আশঙ্কা করছেন তারা। অন্যদিকে ট্যারিফ বাড়ানোয় ব্যবসায়ীদের উপর ভ্যাটের বোঝা বেড়ে যাবে দাবি করে ভাটা মালিকরা বলছেন বাধ্য হয়েই ইটের দাম বাড়াতে হবে তাদের। 5% সম্পূরক ডিউটি লাগানোটা জিপসামের উপরে আমাদের কাছে মনে হলো যে একটা রং সিগন্যাল হয়ে গেল আমাদের ইন্ডাস্ট্রির জন্য। বৃদ্ধি করলে আমরা বা আমাদের আপত্তি থাকতো না, যদি ব্যবসা ভালো হইতো। তো কাজে আমাদের সঙ্গে আলোচনা না করে এটা বাজেটে আপনার ব্যাটটা বৃদ্ধি করা হয়েছে। ভবন নির্মাণে আনুষঙ্গিক এসব উপাদানের দাম বাড়লে আবাসন শিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন নির্মাণ ব্যয় বাড়লে শুধুমাত্র ফ্ল্যাটেরই দাম বাড়বে না, বরং এর সঙ্গে পাল্লা দিয়ে কমবে এ খাতে বিনিয়োগের পরিমাণও। এই সেক্টরকে বাঁচাতে হলে সেক্টরের সাথে যে সমস্ত রিলেটেড র মেটেরিয়ালস গুলো আছে, যেগুলো আমাদের আমদানি করতে হয়, এগুলোর উপরে ট্যাক্সটা কমাইতে হবে। এই সময় গত বছর ইটের দাম 3000 ইটের দাম ছিল হলো 15000 টাকা, সেই ইটের দাম এখন 30000 টাকা। ইটের এত ক্রাইসে তৈরি হয়েছে, তাই সেইখানে এরপরে যদি আবার আপনার ট্যাক্স বসানো হয় এক্সট্রা, তাহলে তো সেটা কোথায় যা দাঁড়াবে আমরা জানি না। তবে চলতি বাজেটে ছোট ফ্ল্যাটের মূল্য সংযোজন কর কমানোর সঙ্গে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখায় ফ্ল্যাট বিক্রি বেড়ে যাওয়ারও প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এবারে আবাসন শিল্প নিয়ে আলোচনায় চলে যাচ্ছি রিহাবের পরিচালক সোহরাওয়ার্দী ভূঁইয়ার কাছে। জনাব সোহরাওয়ার্দী ভূঁইয়া, আমরা রিপোর্টটি দেখলাম, সেই প্রসঙ্গে একটু পরেই আসছি। শুরুতেই জানতে চাচ্ছি কেমন চলছে আবাসন শিল্প। চলতি বছর শুরুতে আমরা একটা রাজনৈতিক অস্থিরতা থেকে বের হয়ে এসেছি এবং আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তো এখন আসলে কেমন প্রভাব দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে সার্বিক পরিস্থিতি আমাদের এই সেক্টরের খুব একটা ভালো না। আমাদের বিক্রি কমে গেছে, আর আমাদের যে বিক্রি কমে যাওয়ার কারণে আমরা কিন্তু বসে নাই, আমাদের কাজ চলছে, আমাদের অফিস চলছে, এমপ্লয়ি আছে, ওভারহেড কিন্তু বেড়ে যাচ্ছে। ওভারহেড বেড়ে যাওয়ার কারণে ফ্ল্যাটের মূল্য কিন্তু বেড়ে যাবে। আর উপরন্ত যে বাজেটে আপনি যেটা বললেন ইটের মূল্য বেড়ে যাওয়ার কারণে আপনি দেখে থাকবেন যে গত 1-1.5 বছর আগেও যে ইটের মূল্য ছিল 5 টাকা, এখন কিন্তু সেই ইট আমরা 10 টাকায় কিনছি। তারপরও যদি এখানে ট্যারিফ আরোপ করা হয় তাহলে ইটের মূল্য কোথায় যেয়ে দাঁড়াবে? আর সিমেন্টের যে কাঁচামাল সেটার মূল্য বৃদ্ধির কারণে ওভারঅল ফ্ল্যাটের মূল্য অনেক বেড়ে যাবে। এমনিতে আমরা সার্বিকভাবে খুব খারাপ অবস্থায় আছি। কিন্তু বিক্রি কমার কারণটা কি? এখন তো পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। বিক্রি কমার কারণটা হলো, আমি আমার যে অভিজ্ঞতা, আমি ফেয়ার স্ট্যান্ডিং কমিটির কো চেয়ারম্যান, রিহাবের পরিচালক, সেই হিসাবে আমার বিগত 9 থেকে 12 জুন মাসে রিহাব সামার ফেয়ার হয়ে গেল। সেখানে ক্রেতা এসেছে, ভালোই ক্রেতা ছিল। আমরা তাদের সাথে আলাপ করে যেটা জানতে পারলাম, তাদের কাছে কিছু সঞ্চিত টাকা আছে, আর বাকি টাকা ব্যাংক থেকে লোন নিতে হবে। এখন লোনের যে ইন্টারেস্ট রেট, এটা অনেক হাই, এটাকে কমাতে হবে। এটা না কমালে ক্রেতারা কিন্তু ফ্ল্যাট কিনতে পারবে না। ক্রেতাদের স্বাদ আছে, সাধ্য নয়। স্বাদ এবং সাধ্যের মধ্যে সমন্বয় ঘটাতে হলে সরকারকে উদ্যোগী হতে হবে। সরকারের উদ্যোগী হতে হলে আমরা যেটা দাবি করে আসছিলাম, সেটা আমাদের জন্য নয়, ক্রেতাদের জন্য সিঙ্গেল ডিজিট ইন্টারেস্টে একটা বরাদ্দ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছি, যেটা 9% ইন্টারেস্টে 5000 কোটি টাকা, যেটা আমরা দাবি জানিয়ে আসছিলাম। এটা যদি বরাদ্দ দেওয়া হয় তাহলে ক্রেতারাও ফ্ল্যাট কিনতে উদ্যোগী হবে এবং এই ইন্টারেস্ট, সিঙ্গেল ডিজিট ইন্টারেস্টে যে লোনটা দেওয়া হবে সেটা দীর্ঘমেয়াদী হতে হবে। দেখবেন যে আমাদের আশেপাশের দেশ ইন্ডিয়া, শ্রীলঙ্কা তো সিঙ্গেল ডিজিটে আছে, এবং উন্নত দেশগুলি যেটা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ওখানে তো 3 থেকে 5% ইন্টারেস্টে আপনার দীর্ঘমেয়াদী তারা লোন দিয়ে থাকে হাউজিং সেক্টরে, আবাসন খাতে। আমাদের এই মৌলিক চাহিদার 5টির একটি আবাসন। এই খাতে যেহেতু আবাসন একটা সাংবিধানিক একটা মৌলিক অধিকার একটা রাষ্ট্রের নাগরিকের, এখানে সরকারকে এগিয়ে আসতে হবে। আমাদের দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, নিম্ন মধ্যম আয় আছে। মধ্যম আয়ে হয়ে যাবে 2021 সালে। বাংলাদেশের জন্মের 50 বছর পূর্তিতে আমাদের প্রধানমন্ত্রীর যেটা ভিশন এবং মিশন, সেই ভিশনকে সামনে রেখে আবাসন খাতকে পিছিয়ে দিয়ে
মধ্যমের দেশে পরিণত একটা দেশ হবে, আবাসন খাত পিছিয়ে থাকবে, সেটা বাবাটা কেমন দেখায়। আরেকটা বিষয় হলো আমাদের দেখতে হবে যে আবাসন খাত যদি পিছিয়ে যায়, এই খাতের সাথে যে লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আছে প্রায় 100-এর উপরে, তাদের প্রোডাকশন কমে যাবে। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে বিশ্বেও এই মুহূর্তে আবাসন শিল্পের অবস্থা খুব বেশি ভালো বলবো না, হয়তো যুক্তরাষ্ট্রের অবস্থাটা ভালো, কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ওদের আবাসন শিল্প, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চীনে কিন্তু আবাসন শিল্পে ধসের কারণেই ওদের অর্থনীতিতে মোটামুটি মন্থভাব চলছে। তো তার কি কোনো প্রভাব বাংলাদেশের আবাসন শিল্পে বা এশিয়ার আবাসন শিল্পে পড়ছে কিনা? না, ওই বাইরের দেশের প্রভাবটা ওরকম ভাবে আমাদের এখানে পড়বে না। আমাদের ইন্টারনাল কারণে কিন্তু একটা আমাদের প্রবলেমটা হচ্ছে যে আবাসন খাত যদি, আমি যেটা বলছিলাম যে যদি এটা পিছিয়ে যায়, তাহলে এই খাতের সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলিও পিছিয়ে যাবে, তাদের প্রোডাকশন কমে যাবে, তাদের এমপ্লয়মেন্ট কমে যাবে, ওখানে গভর্নমেন্টের রেভিনিউ কমে যাবে। একদিকে আমাদের এই সেক্টরের রেভিনিউ কমে যাবে, এখন থেকে গভর্নমেন্টের রেভিনিউ আছে, রেজিস্ট্রেশন আছে, ওখানে ব্যাট আছে, ট্যাক্স আছে, ইন্টারেস্ট আছে, সেগুলো কমে যাবে, সরকারের রেভিনিউ কমে যাবে। মোট কথা অর্থনীতির চাকাটা যে গতি নিয়ে ঘুরছিল সেটা একটা স্লথ হয়ে যাবে। আপনি মধ্যমায়ের দেশ হওয়ার কথা বলছিলেন, আমাদের আয় বাড়ছে, প্রত্যেকটা শ্রেণীতেই আমরা দেখতে পাচ্ছি নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা উচ্চবিত্তের আসলেই বছরই হয়তো আমরা দেখতে পাচ্ছি গ্রাফটা কিন্তু এগিয়ে যাচ্ছে। কিন্তু তাদের কথা মাথায় রেখে আপনাদের কি আসলে কোনো পরিকল্পনা আছে যে এভাবে এদের জন্য এই দামে ফ্ল্যাট বা প্লট বা এ ধরনের কোনো, আপনাদের কি কোনো শ্রেণীভিত্তিক পরিকল্পনা আছে কিনা? আমাদের একটা বিষয় আমরা যেটা সবসময় সরকারের কাছে দাবি জানিয়ে আসছি যে সরকারি বিভিন্ন সংস্থা, যেমন রাজউক আছে, গণপূর্ত অধিদপ্তর আছে, এরকম আরো সংস্থা আছে, ন্যাশনাল হাউজিং অথরিটি, প্লট বরাদ্দ দিয়ে থাকে। আমরা দাবি জানিয়ে আসছি যে প্লট বরাদ্দটা বন্ধ করতে হবে। প্লট বরাদ্দ না দিয়ে এই সমস্ত সংস্থাগুলি ল্যান্ড অ্যাকুইজিশন করে সেই ল্যান্ডগুলি যদি আমাদের রিহাবের সদস্যদের সাথে পিপিপির মাধ্যমে ফ্ল্যাট করে সে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়, তাহলে ফ্ল্যাটের মূল্য কিন্তু অনেক কমে আসবে। এখানে নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত এই 3 শ্রেণীর জন্য কিন্তু ফ্ল্যাট করা যেতে পারে। এখানে সরকারকে কিন্তু উদ্যোগী হয়ে আসতে হবে। আমরা বেসরকারি উদ্যোক্তা যারা আছি সরকারকে হাত বাড়িয়ে দেব। এখন সরকার যদি হাত বাড়িয়ে দেয় তাহলে এই বিষয়টা বাস্তবায়ন সম্ভব। আমরা নেতিবাচক কথাই বলছি, আবাসন শিল্পে হয়তো নির্মাণ ব্যয় বেড়ে যাবে বা প্লট বিক্রি কম, এসব কথাই বলছি। তার মধ্যে গত কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে গ্যাস সংযোগ নতুন করে হয়তো মানে আপাতত পরিকল্পনা করা হচ্ছে যে আবাসন খাতে আপাতত দেওয়া হবে না। তো যদি সেই সিদ্ধান্তটা নেওয়া হয়ে যায় তাহলে তো একটা ইমপ্যাক্ট পড়বেই। অবশ্যই আমি একজন আবাসন ব্যবসায়ী হিসেবে বলবো যে আবাসন খাতে যদি গ্যাস সংযোগ পাইপলাইনের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের একটু অসুবিধাই হবে। মাঝখানে কিন্তু আমরা দেখেছি এই কারণে কিন্তু ফ্ল্যাট বিক্রি কমে গিয়েছিল। এই ক্ষেত্রে দেখা যাবে যে একটা গ্যাস সংযোগ যেটা পাইপলাইনের মাধ্যমে আছে 400-450 টাকা আমাদের বিল দিতে হয়। আর যারা সিলিন্ডারের মাধ্যমে এলপিজি ইউজ করছে, একটা সিলিন্ডার 1200 টাকা মনে হয়, তাহলে মাসে 2টা সিলিন্ডার 2400 টাকা তার খরচ পড়ছে। তাহলে যে লোকটা ভাড়া থাকছে সে লোক কিন্তু ভাড়াই থাকবে, ফ্ল্যাট কেনার আর আগ্রহ দেখাবে না। ফ্ল্যাট কিনে এখানে ব্যাংকের উচ্চ সুদে লোন নিয়ে ফ্ল্যাট কিনবে, সেখানে একটা তার মাসিক কিস্তি আছে, প্লাস এই গ্যাসের সংযোগের কারণে মানে সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে তার সিলিন্ডারের উচ্চ মূল্য দিয়ে তার খরচটা অনেক বেড়ে যাবে। সে কারণে আমি একজন আবাসন ব্যবসায়ী হিসেবে বলবো যে আবাসন খাতে গ্যাস সংযোগটা চালু রেখে অন্য কোনো খাত থেকে এটাকে কাট ডাউন করা যায় কিনা সেটা দেখতে হবে। আমাদের দেশের গ্যাসের মজুদ এটা লিমিটেড, সেটাও আমাদের একজন দেশের সচেতন নাগরিক হিসেবে আমাদের মাথায় রাখতে হবে। তা সেটা মাথায় রেখে আমি বলবো যদি এটা করা হয় তাহলে যে সিলিন্ডারের মাধ্যমে যে এলপিজি আছে সেটার মূল্যটাও এই পর্যায়ে নিয়ে আসতে হবে। 400, 450 বা 500 টাকা
এই পর্যায়ে নিয়ে আসতে হবে, যাতে সে 500 টাকায় এক মাসে এলপিজি ইউজ করতে পারে। করতে পারে। এক্ষেত্রে সরকারের ভর্তুকি দিতে হবে, সরকারকে এখানে উদ্যোগী হতে হবে। তা না হলে আবাসন খাত আবার ওই আগের কথায় চলে আসতে হয়, আবাসন খাত পিছিয়ে যাবে। আবাসন খাত পিছিয়ে যাওয়া মানে দেশের অর্থনীতিতে একটা ধস নামবে। জনাব সোহরাওয়ার্দী ভূঁইয়া, আমি আপনার সাথে এই বিষয়ে আরো আলোচনা করবো, একটা বিরতি নিয়ে আসতে হচ্ছে। দর্শক, আবাসন শিল্প নিয়ে কথা বলছিলাম রিহাবের পরিচালক সোহরাওয়ার্দী ভূঁইয়ার সঙ্গে। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এই সময়ের বাণিজ্য। দর্শক, বিরতির পর আবারও আলোচনায় ফিরছি রিহাবের পরিচালক সোহরাওয়ার্দী ভূঁইয়ার সঙ্গে। আমরা কথা বলছিলাম আবাসন শিল্প নিয়ে। জনাব সোহরাওয়ার্দী ভূঁইয়া, আমরা কথা বলছিলাম আবাসন শিল্পের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে। তো আপনাদের দীর্ঘদিনের একটি দাবি ছিল একটি তহবিল গঠনের। আপনারা বোধহয় বাজেটের আগে অর্থমন্ত্রীর কাছে এ ধরনের প্রস্তাবও দিয়েছিলেন যে 20,000 কোটি টাকার একটি তহবিল গঠনের। সেটার ব্যাপারে কি আসলে কোনো সমাধান হয়েছে বা কোনো এ ব্যাপারে আমাদের তো দেন দরবার চলছে, আলাপ আলোচনা চলছে। আমরা অর্থমন্ত্রীর সাথে আলাপ করেছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলাপ করেছি। কিছুদিন আগে যে এডিবি আছে তার কান্ট্রি ডিরেক্টর, ওনার সাথে আলাপ হয়েছে। সামনে ওনার সাথে আর একটা মিটিং আছে। এডিবি একটা বরাদ্দ দেওয়ার পরিকল্পনা আছে তাদের, যেটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন তফসিলি ব্যাংকগুলির মাধ্যমে সিঙ্গেল ডিজিট ইন্টারেস্টে একটা বরাদ্দ আসতে পারে। আমরা আশা করছি সেটা খুব শীঘ্রই এসে যাবে। যদি এসে যায় তাহলে তো আমাদের আবাসন ব্যবসা যে মন্দা ভাব যেটা আছে সেটা কাটিয়ে উঠবে। নতুন কোনো বিনিয়োগ কি আসছে? বাজেটে তো অন্যান্য বারের মতন এবারও কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে আবাসন খাতে, বা বিদেশি কোনো বিনিয়োগ, নতুন কিছু কি হচ্ছে? আসলে আমি মনে করি এখানে বিদেশি বিনিয়োগের তেমন একটা দরকার নাই। আমরা যারা দেশে যারা আমরা রিহাবের সদস্যই আছে 1200 প্লাস রিহাবের সদস্য বাহিরেও আছে, আমরা যারা বিনিয়োগ করছি, আসলে আমরা যে প্রজেক্ট, আমাদের যে কনসেপ্টটা হলো জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট। ল্যান্ড ওনারের ল্যান্ড, আমাদের শ্রম এবং কিছু পুঁজি প্লাস ক্রেতাদের কিছু টাকা, এই তিনের সমন্বয়ে কিন্তু প্রজেক্ট দাঁড়াচ্ছে। তাহলে এখানে আমি মনে করি না যে বাহিরের কোনো টাকার দরকার আছে। আমরা যেটা দাবি করছিলাম রিহাবের পক্ষ থেকে যে সিঙ্গেল ডিজিট ইন্টারেস্টের লোন, সেটা আমাদের জন্য নয়, কিন্তু সেটা ক্রেতাদের জন্য আমরা দাবি করছি, যাতে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে সহজে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী একটা লোন পেয়ে সহজে ফ্ল্যাট কিনতে পারে। সেই জন্য আমরা সেই দাবিটা জানিয়ে আসছিলাম। আর আমাদের কিছু লোন আছে, ব্যাংক থেকে আমরা লোন নিয়েছি, লোন নিয়ে ফ্ল্যাট রেডি করে রেখেছি। ফ্ল্যাটের কিছু কাজ চলছে, এখন বিক্রি না হওয়ার কারণে আমরা কিন্তু সেই লোনের ইন্টারেস্ট সহ সেই টাকাটা আমরা ব্যাংকগুলিকে ফেরত দিতে পারছি না। আপনাদের হিসেবে, রিহাবের হিসেবে আসলে এ ধরনের অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা কেমন হবে? অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা এটা কত 10-15 হাজার হবে, এরকম হবে। কিন্তু ক্রেতা আছে তার চেয়ে অনেক গুণ বেশি, তার চেয়ে 10 গুণ বেশি ক্রেতা আছে। 1-1.5 লাখ ক্রেতা আছে, তাদের স্বাদ আছে, তাদের কিছু সঞ্চিত টাকা আছে। বাকি টাকা যদি সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট হয় তাহলে তারা, আমাদের যে প্রোডাক্ট আছে তার চেয়ে অনেক বেশি চাহিদা। এবং যেটা আমি বলছিলাম যে স্বাদ এবং সাধ্যের মধ্যে সমন্বয় ঘটাতে হবে, সেই জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। আপনাদের কার্যক্রম আসলে অনেক বেশি রাজধানী কেন্দ্রিক হয়তো দেখা যায়, যে আসলে বিভাগীয় শহরগুলো বা আরো বড় জেলা শহরগুলোতে আসলে আপনাদের শিল্পের আসলে প্রসারটা কতখানি? না, ঢাকার বাহিরে যেমন চিটাগংয়ে কাজ চলছে, কুমিল্লাতে আছে, নারায়ণগঞ্জে, গাজীপুর, রাজশাহী, খুলনাতে হচ্ছে, ময়মনসিংহেও হচ্ছে, সেটা স্বল্প আকারে হচ্ছে। আসলে ব্যাপারটা হলো আমাদের দেশের যে রাষ্ট্রীয় ব্যবস্থা যে আছে সেখানে কিন্তু সব ঢাকা কেন্দ্রিক, সমস্ত সংস্থাগুলো ঢাকা। এখন সরকারকে উদ্যোগ নিয়ে যদি জেলা শহরগুলি, যেমন ঢাকার আশেপাশে যে 4-5টা জেলা আছে, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, এগুলিকে নিয়ে সরকার যদি একটা বৃহৎ পরিকল্পনা হাতে নেয়, যে ওখানে ইনফ্রাস্ট্রাকচার গড়ে দেয়, ইউনিভার্সিটি,
কলেজ, মেডিকেল কলেজ বা হাসপাতাল, শিক্ষা ব্যবস্থা যদি এরকম করে এবং যোগাযোগ ব্যবস্থা ঢাকার সাথে যদি করে দেয়, তাহলে সেখানেও কিন্তু আবাসন ব্যবস্থা যদি করা হয়, আমরা ডেভেলপাররা যদি সেখানে ফ্ল্যাট করি, ফ্ল্যাট সেখানে বিক্রি হবে এবং ঢাকার উপর যে চাপ, সেই চাপটাও কমবে। এখানেও সরকারকে উদ্যোগী হতে হবে। একটা জিনিস আমরা দেখি যে এখন আসলে পণ্যের বিজ্ঞাপনের জন্য সবাই অনলাইনকে বেছে নিচ্ছে, বা ইন্টারনেট ব্যবস্থা এত সহজলভ্য হয়েছে বা এত সহজ হয়েছে যে সবাই যে কোনো পণ্যের বিজ্ঞাপনের জন্য যেমন অনলাইনকে বেছে নিচ্ছে, মানে একজন গ্রাহক হিসেবে আমিও হয়তো অনলাইনেই দেখছি। তো আপনার কি মনে হয় না আবাসন শিল্পের প্রতিষ্ঠানগুলো সেই দিক থেকে কিছুটা পিছিয়ে, যে আমরা হয়তো আপনাদের সম্পর্কে একটু কম জানতে পারছি? আপনি যেটা বলছেন যে প্রচারের বিষয়টা, প্রচার আসলে বিষয়টা হলো ইদানিং আমাদের প্রচারটা একটু কমই হচ্ছে, কারণ আমাদের ব্যবসার মন্দা ভাব এতটাই যে ওভারহেড কস্ট, আমরা প্রচার যত দিব আমাদের ওই কস্টিংটা কিন্তু ওই ফ্ল্যাটে অ্যাড হবে, ফ্ল্যাটের মূল্য বেড়ে যাবে। আমরা চাচ্ছি ফ্ল্যাটের মূল্যটা সহনীয় পর্যায়ে রাখতে, যে কারণে আমরা প্রচারটা, আমাদের অনলাইনে প্রচার আছে, ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলি আমরা প্রচার করছি, পত্রিকায় এবং টিভিতে অ্যাডগুলি কমিয়ে এসেছে আমাদের ওই যে মূল্যটা কমিয়ে রাখার জন্য। যেহেতু মেটেরিয়াল কস্ট বেড়ে গেছে, আপনি দেখবেন যে যেটা আগে বললাম যে এটার মূল্য অলমোস্ট ডাবল হয়ে গেছে, আরো বেড়ে যাবে যদি ট্যারিফ আরোপ হয়। তাহলে এদিক দিয়ে তো ফ্ল্যাটের মূল্য এমনি তো মধ্যবিত্তের নাগালে বাইরে আছে। আমরা ওই ফ্ল্যাটের মূল্যটাকে কমিয়ে রাখার জন্য আমাদের প্রচারটা একটু কম রাখা হয়েছে। সোহরাওয়ার্দী ভূঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে অনেক আলোচনা করলাম, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। দর্শক, আবাসন শিল্প নিয়ে কথা বলছিলাম রিহাবের পরিচালক সোহরাওয়ার্দী ভূঁইয়ার সঙ্গে।